This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরও একটা খবরে নজর রাখি। ধসে 6 শ্রমিকের মৃত্যু, 2 সপ্তাহের মধ্যে খুলে গেল সেই নলহাটির বেআইনি পাথর খাদান। কয়েকদিন বন্ধ থাকলেও ফের চালু ক্রাশার। বাহাদুরপুরের বেআইনি খাদান থেকে ফের বেরোচ্ছে পাথর বোঝাই ডাম্পার। TV9 বাংলায় পর্দা ফাঁসের পরই তড়িঘড়ি প্রাণঘাতী খাদানে তালা। প্রশাসনের নজর এড়িয়ে ফের কিভাবে চালু হলো এই বেআইনি পাথর খাদান, উঠছে প্রশ্ন। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রি, এই প্রশ্নটাই সবার আগে উঠছে যে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে নাকি প্রশাসনের নজর সঙ্গে নিয়েই এই বেআইনি পাথর খাদান খুললো, কি জানতে পারছো? দেখো, একেবারে সেই প্রশ্নটাই সব থেকে বড় জোরালো হচ্ছে, যেখানে পুলিশ সুপার নিজে বলেছিলেন যে কোনোভাবেই বেআইনি খাদান এখানে চলতে দেওয়া যাবে না। 6 জনের যখন মৃত্যু হলো, সেই 6 জন শ্রমিকের মৃত্যুর পর থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল সেই পাথর খাদানগুলিকে। এরপর নলহাটিতে বেশ কয়েকটি পাথর খাদান থেকে কিন্তু পাথর তোলার কাজ আবারও শুরু হয়েছিল। আজ সকাল থেকেই সেই খবর যখন TV9 বাংলা সম্প্রচার করে, তারপরেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে এবং সেই সমস্ত পাথর খাদানগুলিতে পাথর তোলার কাজ একেবারে বন্ধ করলো। সেই পাথর খাদানগুলিকে বন্ধ করলো, কারণ যেইভাবে বেআইনিভাবে পাথর তোলা হচ্ছিল, যাতে এরপর থেকে আর না হয় সেটার জন্য একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এই কাজ হচ্ছিল সেটাই সব থেকে বড় প্রশ্ন। যখন আমরা এই খবর সম্প্রচার করা শুরু করলাম, তারপর হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নির্দেশ দেন এবং থানা তারা সেখানে যায় এবং সেই পাথর খাদান একেবারে বন্ধ করে দেয়। এই মুহূর্তে কিন্তু ওই যে নলহাটি যে সমস্ত করলাম, আমরা খবর করব কারণ আমরা নজর রাখি, তারপর এই ব্যবস্থা হলো, কিন্তু আগে কেন হলো না? নজর এড়িয়ে কিভাবে খুলে গেল এটা? দেখো, সেই প্রশ্নটাই উঠছে, যেখানে খোদ পুলিশ সুপার তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে কোনোভাবেই বেআইনি খাদান বরদাস্ত নয়। তারপরেও কিন্তু সেই বেআইনি খাদান থেকেই লুকিয়ে লুকিয়ে পাথর তোলার কাজ শুরু হয়েছিল এবং সেই পাথর তোলা হচ্ছিল, ক্যাশারে যাচ্ছিল, ক্যাশারে সেগুলোকে ভাঙা হচ্ছিল, তারপর সেগুলি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট ও বিক্রি হচ্ছিল। প্রকাশ্যেই কিন্তু এই কাজ চলছে। নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। 12 সেপ্টেম্বর নলহাটি পাথর শিল্পাঞ্চলে যে অ্যাক্সিডেন্টটা ঘটে যায়, পাহাড়ে ধস নেমে যে 6 জন শ্রমিকের মৃত্যু হয়ে যায়, তারপরেও কিছু ক্যাশার মালিক, কিছু খাদান মালিক, এরা আড়ালে আবডালে ক্যাশার খাদান চালাচ্ছিল। কিন্তু সংবাদ মাধ্যমের খবরের জেরে টোটালি অফ হয়ে আছে, কোনো খাদান মালিক আর খাদান চালাচ্ছে না। আমাদের বক্তব্য হচ্ছে যে আগে বৈধ হোক, সরকার আগে বৈধ কাগজপাতি দিক, তারপর সব চলুক, এটাই আমাদের দাবি। 6 শ্রমিকের মৃত্যুর পর কি বলেছিলেন বীরভূমের এসপি, শুনুন। যে খাদান ছিল সেটা ইলিগালভাবে অপারেট হচ্ছিল। আমরা এর আগেও এরিয়াতে ইলিগাল খাদানের এগেনস্ট আমরা সিভিল প্লাস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলে ওখানে অভিযান চালিয়েছি, অ্যাকশনে নেওয়া হয়েছে, ক্লোজও করা হয়েছে। কিন্তু এরা চোরি ছুপে লুকিয়ে খাদান অপারেট করছিল। যে মূল অভিযুক্ত আছে বুলু ঘোষ, ওকে আমরা অ্যারেস্ট করেছি, নলহাটি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ওকে কাস্টাডিতে নিয়েছি। ওকে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে ওখানে কি কার মদতে কাজ করছিল, অ্যান্ড এর মধ্যে যদি আরও কোনো লোক জড়িত থাকে তো ওর এগেনস্ট আমরা আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব। মাঝে মধ্যে এরকম চোরি ছুপে কেউ যদি এরকম ইলিগাল চালায়, আমরা ওদের এগেনস্ট অ্যাকশন নিই। আপনারা জানেন আমরা মাঝে মধ্যে কিছু স্টোন সিজও করি। আমাদের যে অভিযান আছে সেটা সবসময় চলতে থাকে, আর আমরা আশা করি আমরা ফিউচারে আরও কড়া করে অভিযান চালাতে থাকবো। আদালতের নির্দেশ, ইডি দফতরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ, কিন্তু 5টা তো বেজে গিয়েছে। এখন কি চলছে? এখনো কি জিজ্ঞাসাবাদ চলছে? কি হচ্ছে এই মুহূর্তে ভেতরে, কি খবর পাচ্ছি আমরা? সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সুজয়। মঞ্জুরা, 10টা 38 মিনিটে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রবেশ করেছিলেন ইডি দফতরে এবং তাকে আজকের মতো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে এবং তার বয়ান রেকর্ড করা হয়েছে আজকের মতো, সেটা জানা যাচ্ছে ইডি সূত্রে। এবং আগামীকালও তার আদালতের নির্দেশে এই ইডি দফতরে তাকে হাজিরা দিতে হবে এবং আগামীকালও বিকেল 5টা পর্যন্ত তাকে জেরা করতে পারবে ইডি। এই দুদিনের জেরা প্রক্রিয়া সম্পন্ন হলে তারপর জানা সম্ভব হবে যে তাকে জেরা করে তদন্তকারীরা সন্তুষ্ট কিনা। যদি তারা সন্তুষ্ট হয় তাহলে আপাতত তাকে ডাকা হবে না।
যদি তারা সন্তুষ্ট না হয় তাহলে তাকে সমন করতে পারবে, অর্থাৎ তাকে আবার ডেকে পাঠাতে পারে ইডি। সেই নির্দেশ কিন্তু আদালতে একদম স্পষ্ট করে রয়েছে। ফলে আজকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর ইতিমধ্যেই এখনও পর্যন্ত যদিও তিনি ইডি দপ্তর থেকে বেরোননি বলে জানা যাচ্ছে, তবে আগামীকাল তাকে আবার আসতে হবে এবং আজকেও কিন্তু তার এই বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করা হয়েছে। যে 12,72,00,000 টাকার হিসেব তারা চার্জশিটে দিয়েছে, সেই টাকার বাকি টাকা কোথায় গেল? 5 কোটি টাকার তারা হিসেব পাচ্ছেন, প্রায় 5 কোটি। বাকি টাকার হিসেব কোথায় গেল? প্রায় অর্থাৎ 7 কোটি টাকার হিসেব তদন্তকারীরা পাচ্ছেন না। সেই টাকা মনে করছেন তারা যে নামে বেনামে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে, কালো টাকা সাদা করা হয়েছে। সে সম্পর্কেই মন্ত্রী কি তথ্য দেন সেটাই আজকে তারা জানার জন্য তাকে আজকে জিজ্ঞাসাবাদ করেছেন, তার বয়ান রেকর্ড করা হয়েছে। আরও যে সমস্ত তথ্য প্রয়োজন সেগুলো তারা জেরা করবেন। যদিও প্রথম থেকে ইডি দাবি করে এসেছিল যে এর আগে যতবার তলব করা হয়েছে তিনি তদন্তে সহযোগিতা করেননি। এখন আদালতের নির্দেশে তিনি আজকে কতটা সহযোগিতা করলেন বা আগামীকাল কতটা সহযোগিতা করবেন সেটাই দেখার। মঞ্জুরা। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। চন্দ্রনাথ সিনহা আজ যখন ইডি দপ্তরে যাচ্ছিলেন তখন ঠিক কি বলেছিলেন? নিশ্চয়ই কভারও করতেই হবে। কোনো ডকুমেন্ট চেয়েছিল কি? এখনো পর্যন্ত কিছু চাইনি। চন্দ্রনাথ সিনহার বিপুল সম্পত্তির সূত্র খতিয়ে দেখছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির তদন্তে আরও চাপে পড়তে পারেন চন্দ্রনাথ সিনহা। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামে বেনামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে সূত্রের খবর। বীরভূম জেলার বাইরে বিপুল সম্পত্তির উৎসের খোঁজে ইডি আধিকারিকরা। 100 বিঘা জমি কেনা বেচার খতিয়ান নজরে কেন্দ্রীয় এজেন্সির। মন্ত্রীর স্ত্রী, বোন, ভগ্নিপতি, 2 ছেলে সহ 4 তৃণমূল নেতা ও ব্যবসায়ীর নাম উঠে এসেছে তদন্তে খবর সূত্রের। আজকের আরো একটা গুরুত্বপূর্ণ ছবি কি? পুজোতেও পথে চাকরি হারা থেকে চাকরি প্রার্থীরা। চাকরি ফেরত চেয়ে তারা আজ আবারও করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল। যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চের। 7 মাস বেতন পাচ্ছি না দাবি চাকরি হারাদের। এই লোনগুলো কে শোধ করবে? আমাদের দীর্ঘদিন ধরে বেতন নেই, এই লোনগুলো কে শোধ করবে? যোগ্য হয়ে আমাদের বেতন নেই, 7 মাস বেতন বন্ধ। আমাদের 14,64,000 টাকা আমাদের লোন আছে, এই লোনগুলো কে শোধ করবে? আলোচনার কোনো জায়গা নেই। আজকে ওনাদের জবাব দিতে হবে। 7 মাস ধরে বেতন নেই। আজকে কেন আমাদের সাথে এটা হচ্ছে? পুজোর সময় ঘরে ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ মা বাবা, তাদেরকে মুখে কিচ্ছু তুলতে পারছি না আমরা। লোন রয়েছে, চাপ রয়েছে, এত চাপ আমরা সহ্য করবো কি করে? প্রত্যেক মুহূর্তে ব্যাংকে চিঠি আসছে। পাচ্ছি না। প্রতিবারই বলে গেছেন যে যোগ্যদের চাকরি একটাও যাবে না। আজকে চাকরিও গেল, বেতনও বন্ধ, খাতা বন্ধ। তাহলে আমাদের মেরে দিন, একবারে মেরে দিয়ে আপনার স্বস্তি হন। আমাদের জীবন তো লাশের উপর দিয়ে মুখ্যমন্ত্রীকে পিঠে কাটতে বলুন, পিঠে কাটতে বলুন প্যান্ডেলে প্যান্ডেলে। আজ পুজোয় সারা বাংলা মাতছে, আমরা রাস্তায় নেমেছি। তার কারণ হচ্ছে বাংলা পুজোয় মাতলেও আমরা মাততে পারছি না। 7 মাস ধরে আমাদের বেতন নেই, যোগ্য হয়েও আমাদের বেতন নেই। মুখ্যমন্ত্রীর মুখে অযোগ্যদের কথা বারবার শোনা গেলেও যোগ্যদের হয়ে একটা কথা উনি বলেননি। যারা চুরি করলো তাদের হয়ে কোর্ট তাদেরকে আবার পরীক্ষা নেওয়ার জন্য বলল, অথচ আমরা যোগ্য হয়ে আমরা শাস্তি পাচ্ছি, তাদের কোনো শাস্তি নেই। বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কি করব? আমাদের তো অবস্থা এমন। এতদিন হয়ে গেছে, আমাদের 3 এপ্রিল 2025 রায় বেরিয়েছিল যে পুরো প্যানেল 2016 ক্যান্সেল। তারপরে তো শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষাকর্মী আমরা যারা আছি 3,394, যে আমাদের জন্য তো কোনো ব্যবস্থা কিছু নেওয়াই হলো না। এমনকি কোর্টের অর্ডার তো মানছেন না যে অযোগ্য লিস্ট পাবলিশ করার কথা, সুপ্রিম কোর্টের অর্ডার, সেটা পর্যন্ত এখন অব্দি অযোগ্য কোনো লিস্ট আমাদের বেরোয়নি। চরম দুঃসময়, অনেকেরই অনেক লোনের বোঝা রয়েছে, সেইগুলো মেটাতে পারছে না। সম্পত্তি কেড়ে নেবে ব্যাংক থেকে, বিভিন্ন রকম ভয় দেখানো চলছে। তো পুজোর সময় জামা কাপড় তো দূরের কথা, কিছু যে ভালো মানে খাবে সেটারও ক্ষমতা নেই অনেকেরই। তো এটা বিশাল একটা অবিচার চলছে আমাদের বিরুদ্ধে। পুজোতেও চাকরি চেয়ে পথে। 25-এর এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে উত্তেজনা। মিছিলে আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। চাকরি হারাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা। তাদের দাবি এর ফলে বঞ্চিত হবেন নতুন চাকরি প্রার্থীরা। শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিতেও বিক্ষোভ 25-এর এসএসসি চাকরি প্রার্থীদের। একই সঙ্গে 2 উইন্ডোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। একদিকে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি হারারা, অন্যদিকে এসএলএসটি চাকরি প্রার্থীরাও পথে।
ধস্তাধস্তির ছবিটা তুলে ধরার চেষ্টা করব যে দেখা যাচ্ছে করুণাময়ী থেকে যে মিছিল শুরু হয়েছিল SLST 2025 যারা নতুন পরীক্ষা দিলেন ফ্রেশার, তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং বিকাশ ভবনের কিছুটা আগেই তাদেরকে আটকে দিল পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের তরফ থেকে দেখা যাচ্ছে র্যাব মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যারা মিছিল করে যাচ্ছিলেন তাদের সঙ্গে আপনাদেরকে পুলিশ তাদেরকে আটকে দিচ্ছে বলপূর্বক, র্যাব মোতায়েন করা হয়েছে, র্যাব দিয়ে চেষ্টা করা হচ্ছে তাদের যে মিছিলটা সেই মিছিলটা আটকানোর এবং বিকাশ ভবনে বেশ কিছুটা আগেই তাদের মিছিল আটকে দেওয়া হলো। আপনারা তো পারমিশন নিয়েছিলেন দেখা করা? হ্যাঁ, আমরা ইমেল করেছি, সমস্ত পারমিশন নিয়েছি। তা সত্ত্বেও আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন করছি আমরা, আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে পেন আর পেপার। এই অস্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে যে আমাদের সিট সংখ্যা বাড়ানো হোক, আমাদের চাকরি যেন দিক। আমরা 60 নম্বরের পরীক্ষা দিব আর ওরা 70 নম্বরের দিবে। একটা 60 নম্বরের পরীক্ষায় 10 নম্বর কভার করা মুশকিল। একটা চাকরির পরীক্ষায় একটা পয়েন্টের মধ্যে অনেকজন চলে আসে, তাহলে একটা 10 নম্বরের মধ্যে কতজন? আমরা যতক্ষণ না আমাদের গন্তব্যে যেতে দেবে আমরা এখানে বসেই বিক্ষোভ দেখাবো, আমরা এখানে বসেই, কারণ আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের রাস্তার উপর দিয়ে যাচ্ছি। কেন আটকাবে? কারণ আমরা তো কোনো একটা হিংস্র আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো মানুষ এখানে হাজির হয়েছে, আমরা তো কেউ চোর ডাকাত নই, আমরা কোনো উচ্ছৃঙ্খল ভাবে কোনো আচরণ করছি না। আজকে দীর্ঘ 14 বছর কোনো ভ্যাকেন্সি নেই, ন্যূনতম 1 লক্ষ ভ্যাকেন্সি আপডেট চাই আমরা। লজ্জা লাগে না? আমাদের শিক্ষা নিয়ে ছেলেখেলা করছে, আমরা চাকরিটা কবে পাবো? আমাদের মা বাবা মারা গেলে চাকরিটা এবার আমাদের দিন, আমরা বাঁচতে চাই। একেবারে সেই ছবিটাই আমরা দেখাবো যে আটকে দেওয়া হলো যারা 2025 SLST-তে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা নতুন পরীক্ষা দিয়েছিলেন তাদের আটকে দেওয়া হলো। তারা বিকাশ ভবন যেতে চেয়েছিলেন, যে দাবি দেওয়া তুলে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু তাদের কোনোভাবেই যেতে দেওয়া হলো না। এই মুহূর্তের খবর, চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে আগুন, গোটা মণ্ডপ শর্ট সার্কিট হয়ে গেছে। আপাতত সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে। একদিনে কলকাতায় জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একদিকে আনোয়ার শাহ রোডের হোটেলের পর এবার পুজো মণ্ডপে আগুন, এবং পুজো মণ্ডপ চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে এই মুহূর্তে আগুনের খবর পাওয়া যাচ্ছে। আপাতত সাধারণ মানুষকে মণ্ডপে ঢুকতে নিষেধ করা হচ্ছে এবং গোটা মণ্ডপ শর্ট সার্কিট হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের ছবি দেখাবো আপনাদের। চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন। সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, গোটা মণ্ডপ শর্ট সার্কিট হয়ে গিয়েছে, মানে এই মুহূর্তে কি পরিস্থিতি, কি জানতে পারছি আমরা? দেখো, চেতলা অগ্রণীর যে মণ্ডপ যে সাজানো হয়েছে সেই উপকরণে কোথাও একটা আগুন লাগে এবং যেটা উদ্যোক্তারা জানাচ্ছে সেই আগুন থেকে কোথাও ইলেকট্রিক তারে সেই আগুন ছোঁয়া লাগায় সেই গোটা মণ্ডপটি শর্ট সার্কিট হয়ে গিয়েছে, যে কারণে চেতলা অগ্রণীর তরফে জানানো হয়েছে আজকে দিনভর এই মণ্ডপে কোনো সাধারণ যারা দর্শনার্থী তারা প্রবেশ করতে পারবে না, আপাতত বন্ধ রাখা হচ্ছে। কারণ যে ঘটনা ঘটেছে তাতে যতক্ষণ না বিপদমুক্ত করা যাচ্ছে এবং গোটা মণ্ডপটি খতিয়ে দেখা হচ্ছে ততক্ষণ এই মণ্ডপে আপাতত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। তবে উদ্যোক্তাদের তরফে নিশ্চিত করা হয়েছে মণ্ডপে তারা বিভিন্ন পরীক্ষা করা হয়েছে, সেখানে কোনো বিদ্যুতের কোনো সংযোগ বা বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তার বিষয় সেটা নেই। তবে যেহেতু আগুন লেগেছিল তাই কোথাও ত্রুটি রয়ে গেছে কিনা, কোথাও সমস্যা থাকছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাই আজকে দিনভর মণ্ডপ বন্ধ রাখা হচ্ছে সাধারণ দর্শনার্থীদের জন্য। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ আজ দিনের জন্য বন্ধ রয়েছে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ, শর্ট সার্কিট গোটা মণ্ডপ, এবং সে কারণে আগুন লাগে। তারপরেই সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আজ চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ। জুবিন গর্গের রহস্য মৃত্যুতে প্রথম গ্রেফতার প্রয়াত সঙ্গীত শিল্পীর ড্রামার শেখর জ্যোতি গোস্বামী। সিটের হাতে গ্রেফতার শেখর জ্যোতি গোস্বামী। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং এর সময় বোটে ছিলেন শেখর জ্যোতি। এদিন আরও 2 অভিযুক্তের বাড়ি যান তদন্তকারীরা। অভিযুক্ত শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বাড়িতে যান তদন্তকারীরা। 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং এর মৃত্যু হয় জুবিনের মৃত্যুর তদন্তে হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে 9 সদস্যের সিট গঠন করা হয় বুধবার।